আসসালামু আলাইকুম। নাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। অর্থ বিল 2026 সংসদে পাশ হয়েছে। সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থমন্ত্রীর প্রস্তাবে কণ্ঠভোটে বিল পাশ হয়। এতে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা নির্ধারণ ও কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে। বন্ধ করা হয়েছে দখলকারীদের ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ। এর আগে বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, জনগণের সম্পদ লুটকারীদের ছাড় দেওয়া হবে না। এর আগে 300 বিধিতে স্থানীয় সরকার মন্ত্রী সংসদকে জানান, বিরোধী দলের এমপিদের আসনে প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। সংসদে স্থিরকৃত আকারে অর্থ বিল 2026 পাশ হলো। মাসব্যাপী আলোচনার পর সোমবার সংসদে পাশ হয়েছে অর্থ বিল 2026। এর আগে বিলের ওপর বিরোধী দলের সংসদ সদস্যদের জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। সুফল থেকে বঞ্চিত হবে না। সংসদের সমালোচনার মুখে ব্যাংক রেগুলেশন আইনের বিতর্কিত ধারাটি বাতিলের ঘোষণা দেন অর্থমন্ত্রী। ফলে ব্যাংকের মালিকানায় আপাতত ফিরতে পারছে না লুটপাটে জড়িতরা। আর্থিক কেলেঙ্কারির হোতাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিদেশে পাচার হওয়া ৭২,৩৪৩ কোটি টাকা ফিরিয়ে আনতে মালয়েশিয়া ও হংকংয়ের সাথে চুক্তি হয়েছে। 11টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় ৭২,৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। 11টি অগ্রাধিকার মামলার মধ্যে 6টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ব্যাংক হিসাব খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার বিধানও থাকছে না। তুলে নেওয়া হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের অগ্রিম আয়করের বিধানও। ব্যাংক রেগুলেশন আইন 2026-এর ধারা 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। নিজের সমাপনী বক্তব্যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বহু রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জের কথাও স্বীকার করেন অর্থমন্ত্রী। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শিক্ষার্থীদের দেশের গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করে প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা অর্জন করতে পারলে নিজেদের পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়া যাবে। কর্মসূচির উদ্বোধন শেষে জাতীয় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীর সূচনা এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর পাঠক্রমে ভোকেশনাল শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা জানান প্রধানমন্ত্রী। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। আমরা যেই কাজগুলো করতে চাইছি সব কিছু তোমাদেরকে ঘিরে, কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে, তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে। এদিকে বাজেট পাশ হওয়ার পর অধিবেশনের ফ্লোরেই শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিক রহমান। এই সময় দুই নেতার চারপাশে অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরাও প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সাথে কুশল বিনিময় করেন। এর আগে বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রীকে চীন সফরের জন্য অভিনন্দন জানান ডক্টর শফিক। প্রধানমন্ত্রীও স্বাস্থ্য খাত নিয়ে বিরোধী নেতার বক্তব্যের সাথে একমত প্রকাশ করেন। জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ার 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি ও ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী হাসানুল হক ইনুর মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে মঙ্গলবার। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণা করবে। গত 13 মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। ইনুর বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে
কুষ্টিয়ার 6 জনকে হত্যাসহ আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি দেওয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেয়া, কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ অন্যতম। গত বছরের 2 নভেম্বর হাসানুল হক ইনুর বিচার শুরু হয়। বর্তমান সরকার জুলাইকে ধারণ করে না বলে এই নিয়ে কোনো কর্মসূচি নেয়নি, এমন অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, গণভোট নিয়ে সরকার 180 ডিগ্রি ইউটার্ন নিয়েছে। দেশ করতে জুলাই জাগরণ নামে 36 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জুলাই জাগরণ বাস্তবায়ন কমিটি এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাফিতি, দেয়াল লিখন, জুলাই ফুটবল স্মৃতি ম্যাচ, জুলাই নারী সমাবেশ, শহীদদের কবর জিয়ারত এবং দোয়া ও মোনাজাত। পাশাপাশি ফ্যাসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল, হ্যাশট্যাগ থেকে গণঅভ্যুত্থান, সংবাদে গণঅভ্যুত্থান ও প্রবাসী জুলাই কর্মসূচি অনুষ্ঠিত হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হওয়ার বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় 1%। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে $72.2। এর আগে গেল শুক্রবার বিশ্ববাজারে জ্বালানির দাম ইরান যুদ্ধ শুরুর আগের পর্যায়ে পৌঁছেছিল। জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান একক নিয়ন্ত্রণের ঘোষণাও তেলের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।